নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল এসবি এক্সপ্লোরার। তো বন্ধুরা, সকলকে জানাই গুড ইভিনিং। তো আজকের ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। তো যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটি করে সাবস্ক্রাইব করে দিও। তো সাবস্ক্রাইব করা সম্পূর্ণ ফ্রি। যারা যারা ভিডিও দেখবে একটা করে সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলো না। তো বন্ধুরা, প্রথমেই যে আপডেটটা তোমাদের দেবো সেটা হচ্ছে আগামী 22 তারিখে ভারতের সাথে আফগানিস্তানের ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার্সের ম্যাচ রয়েছে, তোমরা সকলেই জানো। তো আজকে সকালের ভিডিওতেই তোমাদেরকে জানিয়েছিলাম সেই ম্যাচটার লাইভ টেলিকাস্ট কিন্তু টিভিতে হবে না, ফ্যান কোড অ্যাপের মাধ্যমে হবে। সেইটাই কিন্তু অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট হয়েছিল। তবে বন্ধুরা, বর্তমানে সুখবর সেটা হচ্ছে অফিসিয়ালি আবার এআইএফএফ তারা জানিয়ে দিয়েছে যে এই ম্যাচটা কিন্তু টিভিতেও দেখানো হবে। ডিডি স্পোর্টস টিভি চ্যানেলে কিন্তু তোমরা লাইভ দেখতে পেয়ে যাবে। এবার দেখো বন্ধুরা, অনেক সময় কিন্তু ডিডি স্পোর্টস আমরা দেখেছি আইএসএল এর ম্যাচ দেখানোর কথা, কিন্তু সেগুলো অনেক ম্যাচ আছে তারা কিন্তু দেখায় না। তো সেক্ষেত্রে ডিডি স্পোর্টস যতক্ষণ না এই ম্যাচটা লাইভ টেলিকাস্ট হচ্ছে ততক্ষণ কিন্তু ডিডি স্পোর্টসকে ভরসা করা যাবে না। তো যদি দেখালো ভালো, আর যদি না দেখায় অবশ্যই আমি তোমাদেরকে সকালের ভিডিওতে যেমন বলেছিলাম মেহুনা, অবশ্যই আমি তোমাদেরকে লাইভ লিঙ্ক কিন্তু শেয়ার করব। তার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে। এছাড়া বন্ধুরা, ভারতের সাথে মালয়েশিয়ার যে অনূর্ধ্ব 23 দলের ম্যাচ রয়েছে তার কিন্তু লাইভ টেলিকাস্ট কোনো রকম লাইভ টেলিকাস্ট হবে না। আগামী 22 তারিখ এবং 25 তারিখে রয়েছে। মালয়েশিয়াতে গেছে ইন্ডিয়ার অনূর্ধ্ব 23 দল। তো ব্যাপারটা হচ্ছে সেই ম্যাচটা ক্লোজ ডোর হবে, সেই কারণে কিন্তু কোথাও তোমরা লাইভ দেখতে পাবে না। এটাই হচ্ছে ব্যাপার। এরপর তোমাদের যেটা জানাবো সেটা হচ্ছে কার্যত আইএসএল এর মধ্যে রাজনীতি চলছে এবং মুম্বাই সিটিকে জেতানোর একটা চেষ্টা কিন্তু চলছে। তো ব্যাপারটা তোমাদেরকে বলি। তো মুম্বাই সিটির সাথে জামশেদপুর এফসি ম্যাচে কি কি ঘটনা ঘটেছিল তোমরা সকলেই জানো। যেখানে কিন্তু ডোমেস্টিক প্লেয়ারের সংখ্যা কমিয়ে ফেলেছিলেন খালিদ জামিল তার একটি ভুলের জন্য। তো ব্যাপারটা আমি তোমাদেরকে বলে দিই সবটা। তো সেটা কিন্তু মুম্বাই সিটি তারা কিন্তু এটা নিয়ে একটা মামলা করেছিল এবং সেটা এআইএফএফ এর ডিসিপ্লিনারি কমিটির হাতে কিন্তু গিয়েছিল। তো সেই মামলার অবশেষে কিন্তু নিষ্পত্তি ঘটেছে, আজকে কিন্তু রায়দান হয়ে গেছে। তো ব্যাপারটা হচ্ছে মুম্বাই সিটিকে কিন্তু বাড়তি 2 পয়েন্ট দিয়ে দেওয়া হয়েছে, মানে ম্যাচ ড্র করেও কিন্তু ম্যাচটায় জয়লাভ করলো মুম্বাই সিটি এফসি। তো ব্যাপারটা হচ্ছে 19 ম্যাচে 41 পয়েন্ট কিন্তু মুম্বাই সিটির বর্তমানে 1 নম্বরে ছিল, 1 নম্বরেই থাকছে। এবং আরও 3টে গোলের ব্যবধানে কিন্তু জেতানো হয়েছে, মানে 3-0 গোলের ব্যবধানে জেতানো হয়েছে। যেটা নিয়ম সেইটাই কিন্তু করা হয়েছে। তো ব্যাপারটা হচ্ছে আমি এটা মানলাম অবশ্যই যে এটা জামশেদপুর কিন্তু ভুল করেছে, খালিদ জামিল ভুল করেছে। কিন্তু খালিদ জামিলের ভুল তো যেমনই খালিদ জামিল দায় রয়েছে, তেমনই কিন্তু যারা সেদিনকে ম্যাচের মধ্যে যেসব ম্যাচ অফিসিয়ালরা তারা কিন্তু মাঠের মধ্যে উপস্থিত ছিলেন, তারা কি করছিলেন। যেখানে 4th রেফারি ছিল, ম্যাচ কমিশনার ছিল, তারা তখন কেন খালিদকে বাধা দেয়নি যে ভাই তুমি বেআইনি কাজ করছো, তুমি এইভাবে প্লেয়ার নামাতে পারো না বা তুলে নিতে পারো না, যেখানে তোমার ডোমেস্টিক প্লেয়ারের সংখ্যা কমে যাচ্ছে, এগুলো কেন বলা হয়নি। তো এক্ষেত্রে কি তারাও চাইছিল, রেফারিও চাইছিল যে মুম্বাইকে সুবিধাটা পাইয়ে দিতে, সেই কারণে কি জামশেদপুরকে তারা বাধা দান করেনি। তো তোমাদের কি মনে হয় বন্ধুরা, অবশ্যই সকলে কমেন্ট করে জানিও। তোমরা অনেকে আমাকে বলতেও পারো যে দাদা তুমি শুধু বলছো মুম্বাইকে সুবিধা কেন পাইয়ে দেওয়া হচ্ছে। তো দেখো বন্ধুরা, এইটা কিন্তু আজকে প্রথম নয়, এর আগেও তোমরা দেখেছো যে মুম্বাই সিটির সাথে মোহনবাগানের যেসব ম্যাচ থাকতো সেখানে কিন্তু মোহনবাগানকে অনেকটাই নিচে ফেলে দেওয়ার চেষ্টা করতো রেফারিরা। আর এইদিকে তোমরা যদি দেখো তাহলে গত মরশুমে মোহনবাগান আইএসএল চ্যাম্পিয়ন হয়েছে, হিসাব মতো চ্যাম্পিয়ন যে বেচ সেইটা কিন্তু মোহনবাগানের পাওয়ার কথা, মোহনবাগানের জার্সিতে থাকার কথা ছিল। কিন্তু এফএসডিএল কি করলো, হুট করে নিয়ম পাল্টে দিল তারা এই সিজন থেকে, যে যারা লিগ সিল জিতবে তারাই কিন্তু চ্যাম্পিয়ন বেচ পাবে, যারা আইএসএল ট্রফি জিতবে তারা কিন্তু পাবে না। তাহলে কি এটা অবিচার নয়? তোমরা এত বছর সেই নিয়ম পাল্টাতে পারলে না, যেই মোহনবাগান গত বছর চ্যাম্পিয়ন হলো হঠাৎ করে তোমরা পাল্টে দিলে। তো এক্ষেত্রে কিন্তু একটা দ্বিচারিতা হচ্ছে আইএসএল এর মধ্যে, রাজনীতি কিন্তু ঢুকেছে কিছুটা হলেও, তোমরা দেখতে পাচ্ছ। যেখানে মুম্বাই সিটিকে কিন্তু চ্যাম্পিয়ন করানোর একটা চেষ্টা চলছে। তো তোমাদের কি মনে হয় বন্ধুরা, অবশ্যই সকলে কমেন্ট করে জানিও। আর এক্ষেত্রে খালিদের যেমন দোষ ছিল, তেমন কিন্তু ম্যাচের যেসব অফিসিয়ালরা সেদিনকে মাঠে উপস্থিত ছিলেন তাদেরও কিন্তু সমান দোষ ছিল। তো তোমাদের কি মনে হয় ব্যাপারটা নিয়ে অবশ্যই সকলে কমেন্ট করে জানিও। এরপরে তোমাদের যে আপডেটটা দিতে চলেছি সেটা হচ্ছে ইস্ট বেঙ্গলের কোচ কার্লোস কোয়াদ্রাতকে নিয়ে। তো বন্ধুরা, কার্লোস কোয়াদ্রাত তিনি কিন্তু যত না ম্যাচের মধ্যে নিজের দলের উপর ফোকাস করে, অন্য দল এবং রেফারিদের উপর তিনি বেশি ফোকাস করতে তাকে দেখা গেছে এতগুলো ম্যাচে। তো যেখানে কিন্তু তিনি প্রায়শই রেফারিদের আক্রমণ করেছেন এবং ফেডারেশনের চিফ রেফারিং অফিসার টেবর কেটেলকেও তিনি কিন্তু সরাসরি আক্রমণ করে বসেছিলেন একটি ম্যাচে। তো তোমরা জানো বন্ধুরা, জামশেদপুরের এগেনস্টে যে ম্যাচটা ছিল ইস্ট বেঙ্গলের, তারপরে পোস্ট ম্যাচ প্রেস কনফারেন্স এবং চেন্নাই ম্যাচের আগে প্রি ম্যাচ প্রেস কনফারেন্সে সেখানে কিন্তু রেফারিং নিয়ে ক্ষোভ উবড়ে দিয়েছিলেন, যেখানে হচ্ছে এই
এই কার্লোস কোয়াদ্রাত এবং সেখানে কিন্তু তিনি ফেডারেশনের চিফ রেফারিং অফিসার ট্রেভর কেটেলকেও সরাসরি আক্রমণ করেছিলেন। তো সেই ব্যাপার নিয়ে কিন্তু তার কাছে শোকজ নোটিশ এসেছিল, তাকে শোকজ করতে জানিয়েছিল ফেডারেশন, এবং বর্তমানে কিন্তু ফেডারেশনের কাছে তিনি মানে কার্লোস কোয়াদ্রাত তিনি কিন্তু নিঃশর্ত ক্ষমা চাইলেন। তো এটা কার্যত কার্লোস কোয়াদ্রাতেরও একটা ব্যাড হ্যাবিট হয়ে দাঁড়াচ্ছে যে রেফারিং নিয়ে এতটা মানে কথা বলা। তো দেখো রেফারিং অবশ্যই অবস্থা খারাপ, আমরাও প্রত্যেক ভিডিওতেই বলি, তা বলে যে প্রত্যেক দিন প্রত্যেক ম্যাচে এই রকম মন্তব্য করা এটাও কিন্তু কার্যত একজন কোচের পক্ষে সাজে না, যেটা ইভান ভুকোমানোভিচ কিন্তু শুধরে গেছে। এত পরিমাণে ইভান ভুকোমানোভিচ ব্যান হয়েছেন এবং এত পরিমাণে তার কিন্তু জরিমানা হয়েছে যে গত সিজন থেকে তিনি যা স্যালারি পেয়েছেন ক পয়সা ঘরে নিয়ে গেছেন, এটাই হচ্ছে সমস্যা। সবটাই কিন্তু তার এই জরিমানা দিতে দিতেই চলে গেছে। তো সেক্ষেত্রে এই রকম মন্তব্য থেকে যতটাই বিরত থাকবেন কার্লোস কোয়াদ্রাত ততই কিন্তু বেটার, এবং নিজের দলের উপর ফোকাস করুন এবং নিজের দলকে আরও উঁচু জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করুন, এইটাই কিন্তু হওয়া উচিত। তো তোমাদের কি মনে হয় অবশ্যই সকলে কমেন্ট করে জানিও। তো আজকের জন্য এইটুকু বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।